ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের নির্দেশ। ৮১% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ শিশুর। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের, সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টার। সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির, আবারও সংঘটিত হওয়ার আহ্বান বক্তাদের। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের আলটিমেটাম ইরানের। চুক্তি নয়তো যুদ্ধ, যে কোনো একটি বেছে নেয়ার হুমকি আইআরজিসির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইন কানুনের জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকারও নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করলে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনপ্রশাসনের পক্ষে জনরায় বাস্তবায়ন করা সম্ভব। এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কোনো পদে এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। যুদ্ধ এবং ফেসিবাদের লুটপাটের ফলে ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনভোগান্তি না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। এ সময় দ্রব্যমূল্য, সিন্ডিকেট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। শক্তিশালী, জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জনপ্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। 6 মাস থেকে 5 বছর বয়সী 81% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জিপিএ 5 নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অস্থিরতা কমাতে উদ্যোগ চেয়েছেন জেলা প্রশাসকেরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের প্রথম কার্য অধিবেশনের শুরুতে ডিসিদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী কার্যালয়
ও এর আওতাধীন সংস্থাগুলো। সারা দেশে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণকে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সরকারি বরাদ্দে সঠিক ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় ডিসিদের। দ্বিতীয় অধিবেশনে যোগ দেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও এ খাতের সংশ্লিষ্টরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাণ, ডেঙ্গু মোকাবেলা, অ্যাম্বুলেন্স ঘাটতি নিরসন, হাসপাতালগুলোতে ওষুধ স্বল্পতা দূর করা, ভেজাল ওষুধ প্রতিরোধ, বেসরকারি হাসপাতালগুলোতে মনিটরিং এর আওতায় আনাসহ নানা প্রস্তাবনা দিয়েছেন জেলা প্রশাসকরা। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানি ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনও চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো। পরে শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত শিক্ষার সমমানে নিয়ে আসতে 3 দফায় আলোচনা হয়েছে। সেই প্রস্তাব নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ করবে সরকার। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। এই যে জিপিএ পাওয়ার জন্য গার্ডিয়ান এবং স্টুডেন্ট এক্সামিনার সকলেই অস্থির হয়ে থাকে, এখান থেকে বেরিয়ে আসা যায় না? ইটস এ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। ডিসিদের সাথে মতবিনিময় শেষে আইনমন্ত্রী জানান, সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ডিসি সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিগত সময় অন্তর্বর্তী সরকারের সময় ডিসিদের সাথে সম্মেলনে মিলিত হওয়ার সুযোগ হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সহায়তা করায় জেলা প্রশাসকদের সাধুবাদ জানান রাষ্ট্রপতি। দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। সর্বোপরি জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ দেন রাষ্ট্রপতি। এ সময় গত বছর ডিসিদের সঙ্গে মিলিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি। আপনাদের সঙ্গে বছরে একবার রাষ্ট্রপতি মিলিত হন, কিন্তু গত বছর যে সরকার ছিল ক্ষমতায় তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। বর্তমান রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে সেই প্রথাকে আবার চালু রেখেছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 10 শিশুর। এই রোগে আক্রান্ত নতুন করে শনাক্ত 1261 শিশু। এদিকে আইসিইউ এর অভাবে হাম আক্রান্ত জটিল রোগীর সুচিকিৎসা দিতে পারছে না হাসপাতালগুলো। এতে ভোগান্তি বাড়ছে রোগীদের। উদ্বেগে স্বজনরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হাম আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। প্রতিদিনই সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনেরা। ভর্তি করতে না পেরে ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে।
এখানে 3-4 দিন থাকার পর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তারপরে আমাদেরকে বলছে বাচ্চা দ্রুত আইসিইউ লাগবে। ঘামের সিমটমটা আমরা বুঝি নাই, ঘামাচির মতো উঠছিল, তো আমরা ভাবছিলাম যে এটা মনে হয় ঘামাচি। এর আগে নিউমোনিয়ার জন্য বেসরকারি ক্লিনিকে ধানমন্ডিতে ভর্তি করা হয়েছে। তারা বলছে যে বাচ্চা হাম বাড়িয়েছে, আমরা চিকিৎসা এটা চলতো না, আমরা ঢাকা নিয়ে যান। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জটিল রোগীর অনুপাতে আইসিইউর সংখ্যা কম। বাইরে থেকে যে রোগীগুলো আমাদের এখানে রেফার্ড হয়ে আসতেছে, খারাপ রোগীগুলোই আসতেছে, জেনারেল রোগীগুলো কিন্তু আসতেছে না। এটা লোকালি ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু যেগুলি কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বিশেষ করে সিভিয়ার নিউমোনিয়া যেগুলো ডেভেলপ করতেছে সেগুলো আমাদের রেফার্ড হয়ে আসতেছে। আর এই রোগীগুলো কিন্তু আইসিইউ লাগবে, আমরা কিন্তু দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্ট যদি এমন একটা সিস্টেম করতো যে আইসিইউর বেড বাড়ানো যেত, যেমন কোভিডের সময় হাসপাতালে মহাকালী যে হাসপাতালটা করছিল ডিএনসিসি হসপিটাল ডেডিকেটেড করেছিল, ওইরকম যদি এরকম একটা হাসপাতালকে ডেডিকেটেড আইসিইউ করা হয়, আইসিইউ বা পিআইসিইউ করা হয় বাচ্চাদের জন্য, যেখানে 100 বেড বা 200 বেডের একটা আইসিইউ থাকলো, এটা হলে কিন্তু রোগীদের ভর্তি হওয়ার জন্য অনেক সুবিধা হবে। এদিকে হঠাৎ বেড়ে যাওয়া হাম ও এই রোগের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমে আসছে বলে জানান চিকিৎসকেরা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নতুন ৪৯ সংসদ সদস্য। রাতে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত আসনের নারী এমপিদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বিএনপি থেকে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায়চৌধুরী, শাম্মী আক্তার সহ ৩৬ এমপি শপথ নিয়েছেন। এছাড়া জামাত থেকে নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু সহ ৯ জন, এনসিপির মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম শপথ নিয়েছেন। গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, শপথ গ্রহণ শেষে সংসদের সংরক্ষিত আসনের সদস্যরা কি বলেছেন? নাদিরা, আপনি জানেন যে রাত ৯টা, ঠিক ৯টায় সংরক্ষিত আসনের ৪৯ জন নারী সংসদ সদস্য শপথ নিয়েছেন। একজন কোর্ট থেকে রায় হওয়ার পর গেজেট প্রকাশ না হওয়ায় এনসিপি যে নুসরাত তাবাসসুম তিনি কিন্তু শপথ নিতে পারেন নাই। এইখানে আমাদের সাথে কথা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি জানিয়েছেন যে আসলে রায় হওয়ার পর যে গেজেট, সেই গেজেটটি প্রকাশ না হওয়ার কারণে কিন্তু তিনি শপথ নিতে পারেন। এছাড়া বাকি ৪৯ জনই শপথ নিয়েছেন এবং সরকার দলীয় যে ৩৭ জন, এদের অধিকাংশই আমাদের গণমাধ্যমের সাথে কথা বলছেন। তারা আসলে জানিয়েছেন যে আসলে স্বাধীনতার ৫৪ বছরেও এখন পর্যন্ত নারীরা সরাসরি নির্বাচিত করতে পারছেন না, বা সরকার বিএনপির পক্ষ থেকে ২০ জনকে মনোনয়ন দিল, বেশ কয়েকজন কিন্তু নির্বাচিত হয়ে আসতে পারেনি। বাকিদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু সংরক্ষিত আসনে যারা প্রতিনিধিত্ব করছেন তারা জানিয়েছেন যে আগামীতে যাতে সরাসরি যাতে সংসদে নারীরা যাতে আরো বেশি প্রতিনিধিত্ব করতে পারে সেইটা নিয়ে তারা কাজ করবে। একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীদের মধ্যে নারীরা যে অবহেলিত নারীরা রয়েছে, অধিকার বঞ্চিত নারীরা রয়েছে, তাদের জন্য তারা কাজ করবেন। নারীদের নিরাপত্তা সহ সমাজে নারীদের মর্যাদাকে আরো উন্নত করা, অধিকারকে আরো সমুন্নত করা, এই বিষয়ে শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ মাহফুজ। সরকার গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার ও মিডিয়া সংশ্লিষ্টরা। তবে একই সঙ্গে উঠে এসেছে অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো বড় চ্যালেঞ্জগুলো। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্টে। মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য।
রবিবার সকালে সার্কিট হাউস রোডে তথ্য ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো নানা চ্যালেঞ্জ। উৎকর্ষের সাথে সাথে বক্তারা বলেন, অপতথ্য মোকাবিলা, আইনি সংস্কার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী কালো আইন বাতিল ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। দুটো প্রতি আগুন না জ্বালাতে আজকে 3 ধাপ পিছিয়েছে, 3 ধাপ না পেতে 17 ধাপ আগাতে পারত। কারণ এটা সত্য কথা, স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতার সাংবাদিকরা অতীতে ভোগ করছেন আমার জানা নেই। সরকারকে সহযোগিতা করেছে এবং দালালি করেছে, যার ফলে কিন্তু যে ব্যাকবন, মানে এই যে সংবাদ মাধ্যমের যে ব্যাকবন বা তারা সেইভাবে প্রতিবাদ করতে পারে নাই, যার ফলে কিন্তু এই গণমাধ্যম সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলেছিল স্বৈর সরকার। অনুগত সাংবাদিকতা সরকারকে কোনো অবস্থাতেই মাইলেজ দিবে না। তারা এখন যেভাবে স্বাধীনতা নিশ্চিত করেছেন, তা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম বলেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন তিনি। শহরের সংবাদ মাধ্যম এবং অনুকূল পরিবেশ ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা, শহরের সংবাদ মাধ্যম এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আমরা যতটা আলোচনা করি, ঠিক ততটা আমরা স্থানীয় কমিউনিটির মাধ্যমে আলোচনা করি না। অবশ্যই এটা চিন্তা করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ডিজিটাল যুগে মিস ইনফরমেশন গণতন্ত্রের জন্য বড় হুমকি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গণমাধ্যম খাতে সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ফলে এখানে তো শ্রম আইন থাকবে, এখানে ওয়েজ বোর্ড থাকবে, এখানে তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আবার এই ইন্ডাস্ট্রি তো নিশ্চয়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না। সেখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রি, এটা তো কোনো যত না বেশি লাভজনক, তার চেয়ে একটা অনেক বেশি আর্থসামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই প্রতিষ্ঠান, এই শিল্পকে অবশ্যই ফেসিলিটিস দিতে হবে। এটার সঙ্গে যত না বেশি মুনাফা জড়িত, তার চেয়ে অনেক বেশি রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্ব নিহিত আছে। মন্ত্রী সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে একটি স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা যায়। উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গত 25 বছরের মধ্যে গণমাধ্যম এবার সবচেয়ে খারাপ অবস্থানে উল্লেখ করে সব গণমাধ্যমকে সরকারের যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে টিআইবির কার্যালয়ে বিশেষ আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণমাধ্যমের পক্ষ থেকে একটি নীতিমালা দরকার বলেও জানান জাহিদুর রহমান। এ সময় মিডিয়া সংস্কার নিয়ে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো অনীহা নেই। এ সময় আটক সাংবাদিকদের নিয়েও কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে, সমাধান হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে নওয়াব জিজ্ঞেস করছিলেন যে আগে তো এই ধরনের অনেক কিছু হয়েছে সাংবাদিক সম্পাদকদের উপরে, আপনার সময় আমরা সব ফ্রিলি করতে পারবো কিনা। তো তার জবাবটা দিয়ে আমি আসলে কথাটা শেষ করি। আমার মনে হয় এটাই জবাব, যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক যদি নাও থাকে, আপনাদের সাথে আমি শত্রুতা কেন করতে যাব। মানে একটা গণতান্ত্রিক সরকার কখনো কখনো কি হয় যে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে চাই, কিন্তু একটু খারাপও লাগতে পারে। আমরা তো আসলে খুব বেশি গণতান্ত্রিক হয়ে এখনো উঠিনি, আমরা দীর্ঘ সময় এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু আমি এমন কিছু আসলে করতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না মিডিয়ার সাথে, যেটা আসলে দিনের শেষে মিডিয়ার সাথে সরকারের সম্পর্ককে নষ্ট করবে।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে কালো কাপড় পরে মানববন্ধন করেছেন আদালতে কর্মরত সাংবাদিকরা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমে গণতন্ত্রের মূল ভিত্তি, কিন্তু সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। সাংবাদিকরা আরও বলেন, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতে সরকার ও প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি গণভোট বাস্তবায়ন না করে অন্তহীন প্রতারণার পথেই হাঁটছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাস্তায় নেমে তা বাস্তবায়নে বাধ্য করবে। রাজধানীতে এনসিপির দিনব্যাপী কনভেনশনে একথা বলেন তারা। হুঁশিয়ার করে দেন, সংবিধান সংস্কারে এক বিন্দুও ছাড় দেবে না বিরোধী দল। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল থেকে কয়েক সেশনে চলে এই কনভেনশন। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার এবং গণভোট শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, 5 আগস্টের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন শুরু হলেও বর্তমান সরকার তা বাতিল করেছে। এ সময় এবি পার্টির চেয়ারম্যান আগামী 3 বছরের মধ্যে বিএনপির স্বৈরাচার হওয়ার শঙ্কা করে বলেন, অতীতের গণভোটের রায় আগামীর বিপ্লবের পথ সুগম করবে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। আরও অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পথে বড় অন্তরায়। সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ভারসাম্য প্রতিষ্ঠা, দলীয়করণ ও দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা, এই 4টি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চিরকাল কোনো দল ক্ষমতায় থাকতে পারে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি অপরিণামদর্শী পথেই হাঁটছে। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা। পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে। আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে রাজপথে তা আদায় করে নেওয়া হবে বলেও জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাওয়া ধান কেটেও বিপদে ছিলেন হাওরের কৃষকরা। টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে পারেননি, ধানে গজিয়েছে অঙ্কুর। অবশেষে দেখা মিলেছে বহু আকাঙ্ক্ষিত রোদের। হাওর জুড়ে কর্মযজ্ঞে নেমেছেন কৃষাণীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের পানি বেড়ে আরও 200 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
অবশেষে রবিবার সকাল থেকে আকাশে উঠেছে ঝলমলে রোদ। আসমান ভরা রোদ নয়, যেন সোনার হরিণের দেখা পেলেন হাওরের কৃষিজীবী মানুষ। এমন সোনালী রোদে উজ্জীবিত কৃষাণীরা। মাড়াই করা ধান শুকাতে এখন সব বয়সের মানুষের মেলা বসেছে হাওরের খলায় খলায়। মহাসড়কের একাংশে ভেজা ধান শুকাচ্ছেন কৃষকরা। বাংলা ভিশনকে জানালেন তাদের সীমাহীন ক্ষতি বঞ্চনার কথা। প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আকুল আবেদন তাদের। আজকে যে রোদ দিছে এই রোদে আমরা অনেক খুশিতে আমরা বুক পাইতে 5-6 বছরও এটা মানে খাবার হইতো না। অনেক মানুষ অনাহারে গরিব মানুষ রে নুন হইরা দান্নাতে খাইনা করছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা এমপি সাহেব যা গিয়া একটা ব্যবস্থা করবো, আমরা গরিব মানুষ যাতে বাঁচার একটা ব্যবস্থা করবো। 1 মাসের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া ধান যেটুকু কেটে নিয়েছিলেন কৃষকরা, রোদের অভাবে সেই ধান শুকাতে পারেননি তারা। অনেকের ধানে অঙ্কুর গজিয়েছে, অনেকটা আবার পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টির পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 19,000 হেক্টর জমির ফসল। কাটা হয়েছে 74 ভাগ জমির ধান। 18,000 জমি প্রাথমিকভাবে জলাবদ্ধ অবস্থায় আছে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা উপজেলা পর্যায়ে তৈরি করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো সহযোগিতা পেলে আমরা কৃষকদের মাঝে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বেড়ে নতুন করে আরও 200 হেক্টরের বেশি বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এই নিয়ে এ পর্যন্ত 300 হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত। কষ্টের ফসল বাঁচাতে প্রতিদিনই বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন কৃষকরা। কোথাও বুক পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে তা রোদের অভাবে শুকানো যাচ্ছে না। এমন অবস্থায় দিশেহারা কৃষক। ধানের তো দর নাই, আমি নিয়ে কি করুম? এত কষ্ট করে আমরা জমিন করছি, কিন্তু আমরা জমিনে ধান দেখতে পারতেছি না। 2-3 দিনের ভিতরে মানে আমার সবগুলা জমিন মানে একবার ছায়া করে দিয়েছে। কৃষি বিভাগ জানায় নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে 11,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও জানায় তারা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ, চুক্তি অথবা যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে যে কোনো একটি বেছে নিতে হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সেই সাথে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া সহ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে 30 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধ শেষ করতে হবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবটি পর্যালোচনার পরও গৃহীত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানে আমেরিকার কাছে বারবার প্রস্তাব পাঠাচ্ছে ইরান। তেহরানের পাঠানো সবশেষ প্রস্তাবে আছে 14টি পয়েন্ট। এতেও আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করবেন, তবে তাতে রাজি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এর কারণ হিসেবে বলেছেন, তেহরান দীর্ঘ কয়েক যুগ ধরে মানবতার ক্ষতি করে আসছে, আর তার মূল্য এখন পরিশোধ করেনি। এর মাধ্যমে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে তা খোলাসা না করলেও বিশ্লেষকদের ধারণা ইঙ্গিত তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির দিকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সবশেষ প্রস্তাবে এমন কি আছে যা মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ? ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই নয়া শান্তি প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে, 14টি শান্তি প্রস্তাবের মধ্যে আছে ইরানে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ একাধিক দেশে রক্তপাত বন্ধের মতো শর্ত। অবশ্য গুচ্ছ প্রস্তাবে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি আছে কিনা তা স্পষ্ট নয়। যে শর্তে ঝুলে আছে মুখোমুখি আলোচনা আর শান্তি চুক্তির সিদ্ধান্ত। চুক্তি অথবা যুদ্ধ, আমেরিকাকে যে কোনো একটি বেছে নেওয়ার কঠিন বার্তা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমনকি বেঁধে দেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ তোলার চূড়ান্ত সময়সীমা। শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের টালবাহানায় যুদ্ধের আশঙ্কা বেশ প্রবল বলেও জানিয়েছে IRGC। হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাত।
এটা নিশ্চিত যে আমরা হরমুজ প্রণালী থেকে পিছু হটব না এবং এটি তার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। আর হরমুজের দেখভালের দায়িত্বে থাকবে আশেপাশের জনগণ এবং সেখানে নিয়োজিত সশস্ত্র বাহিনী। এদিকে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নতুন 2 স্কোয়াড্রন বা ন্যূনতম 24 থেকে 48টি যুদ্ধ বিমান কেনার পথে হাঁটছে ইসরায়েল। কয়েক বিলিয়ন ডলারের ক্রয় পরিকল্পনার মধ্যে আছে F-35 আর F-31-5IA মডেলের অত্যাধুনিক ফাইটার জেট। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে জার্মানি থেকে 36,400 মার্কিন সেনার মধ্য থেকে 5,000 সেনাকে প্রত্যাহারের ঘোষণায় থামেনি মার্কিন প্রশাসন। সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে সামরিক জোট ন্যাটো। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইউরোপের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে পোল্যান্ড। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজার ব্রিজের পাশে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। সিলেট দক্ষিণ মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল কবির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা শ্যালক দুলাভাই নিহত হয়েছেন। সকাল 6টার দিকে বেনিপুরে ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের রবিউল ইসলাম জিসান এবং নাচল উপজেলার আজিপুর গ্রামের সোহাগ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ। গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে ডিজিটাল মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, টিআরপি নিয়ে টেলিভিশনগুলোতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় একথা বলেন তিনি। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব এবং সম্পাদক পরিষদ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো রোধে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। অনুষ্ঠানে আলোচকরা কাউকে হেয় করে সাংবাদিকতা করা থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তারা। বক্তারা বলেন, ডিজিটাল সংবাদ মাধ্যমে ভিউয়ের প্রতিযোগিতা বন্ধ না হলে অপতথ্য থেকে মুক্তি সম্ভব নয়। ইউটিউব অথবা ফেসবুকে এই যে লাইক আর ভিউ, এই দুইটা বাড়ানোর যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যদি না থামে তাহলে কোনো অবস্থাতেই আপনি অপতথ্য থেকে রেহাই পাবেন না। মানুষ এখন মেইন স্ট্রিমে খবরই পড়তে চায় না। তার কারণটা হচ্ছে সে দেখতেছে তরতাজা খবর, সে ঘটনাস্থলে প্রেজেন্ট ছিল, সে খবর দিয়ে দিচ্ছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, 1 ঘন্টা বাদে হয়তো সে মানুষ জানবে যে এটা ভুয়া খবর। বেশিরভাগ খবরই কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে। পবিত্র ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে দেশে এখন চাহিদার তুলনায় 22 লাখ বেশি গবাদি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এবার ঈদে গবাদি পশুর চাহিদা থাকবে সর্বোচ্চ 1,01,00,000। কিন্তু দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,23,33,000-এর বেশি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের 3 মাসের সরকারি সহায়তা দেওয়া হবে। কোরবানির পশু বেচা কেনায় রাজধানীতে এবার 27টি কোরবানির হাট ইজারা দেওয়া হবে। জানান, সারা দেশে এবার 3,600টি গরুর হাট বসানো হবে। এসব হাটে পশু বেচা কেনার অর্থ লেনদেন নির্বিঘ্নে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জাল নোট শনাক্তেও থাকবে আলাদা মেশিন। খামারিদের কথা চিন্তা করে এবারও সীমান্ত পথে পশু আসা রোধে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে 0 হবে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বরে অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। রবিবার চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে ঘটনাস্থলেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের এই ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে। একই সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের তদন্তের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই প্রাণহানির ঘটনা ঘটে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। সব মিলিয়ে এই মামলায় ২৫ জনের বেশি আসামি রয়েছে। ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। ও রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুরে বেড়িবাঁধ নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করেই কাজ করার অভিযোগ উঠেছে। বসতবাড়ি, ফসলি জমি, পুকুর, এমনকি কবরস্থান থেকে মাটি তুলে এই কাজে ব্যবহার হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। এতে আসন্ন বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়ার শঙ্কায় তারা। এদিকে অভিযোগের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর এমন কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। নোয়াখালী দক্ষিণ থেকে সহকর্মী মাওলা সুজনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাফর ইউনিয়নের ছোট ধলি এলাকায় প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান এনজে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় ১৮ লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে। কিন্তু সেই বাঁধই এখন স্থানীয়দের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, নিয়ম না মেনেই এর নির্মাণ কাজ চলছে। বাঁধের একেবারে পাশ থেকে মাটি উত্তোলন করায় ধসে পড়ছে আশপাশের বসতবাড়ি, নষ্ট হচ্ছে ফসলি জমি, বাগানও। রক্ষা পায়নি বাঁধ সংলগ্ন গাছপালা, কবরস্থান। কাজের সুবিধার কথা বলে ঠিকাদারের লোকজন তাদের কাছ থেকে উল্টো টাকা আদায় করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের। সতলা ছিল, এরপরে মানুষের পুকুরের ফাট ছিল, কবরস্থান ছিল, এরা এগুলি সব কাটিয়ে আনি এখানে উপরে ভরাট করতেছে। গাছ গাছা সব ফালাই দিছে, কইছি ভাই গাছ গাছও ফালাই দিছে, ঠিক আছে আমার উড়ান এই দুয়ার তোর মাটিটা লইস না, হেরাক লইয়া লাইতে হইব, এটা সরকারের অর্ডার লইয়া লাইতে হইব। জোরে যদি একটা বাড়ি বর্ষণ হয়, একদিনের বাড়ি বর্ষণ হবে, এই রাস্তা মাটি সরিয়ে দেবে, রাস্তা মাটি সরিয়ে দেবে। আমি বাধা দিছি আর আমার কয়েকজন কি আপনি এখানে বাধা দিবার কেউ নাই, এটা সরকারি কাম, এটা সরকারে বুঝবো। বাড়ির উঠান থেকে মাটি নিয়ে বেড়ি করেছে কেন? হাজার হাজার একর জমি আছে এবং হাজার হাজার ঘরবাড়ি আছে, এগুলা সব নষ্ট হয়ে যাবে। এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের স্বার্থে যা প্রয়োজন সেভাবেই কাজটি করছেন বলে দাবি তাদের। সরকারি জায়গা ওখানে মানে ওরা ওয়াবদা যেভাবে আমাদেরকে ফাইন্যান্স বোর্ড যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবে আমরা করছি। আসলে লাস্টের দিন আসি মানে আবার ওই এক ভদ্রলোক ওখানে আমার থেকে কাজটা কিনতে চাইছিল আর কি, কাজটা করতে চাইছিল। তো আমি তো ছোট কাজ, আমাদের কাজ কাম নাই, আমরা করছি আর কি। এতে উনিও একটু খেপছে আর কি। বাঁধ নির্মাণ কাজের বেয়াল দাসার কথা স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। নিরাপদ দূরত্ব রেখে মাটি উত্তোলন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। সেটব্যাক ডিস্টেন্স যেটা বলি সেটা রাখে নাই এবং এটা দেখে তারা এগুলা রেকটিফাই করে যে আমাদের নিয়ম মোতাবেক সেভাবে আর কি দূর থেকে মাটি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে এবং গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং সামনে তদনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলেই আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে পোস্ট ওয়ার্ক মেজারমেন্ট টাস্কফোর্স কর্তৃক নেওয়া হয় সেটার জন্য পাঠানো হবে, অন্যথায় আমাদের আর কি বিধি মোতাবেক যেটা আছে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা করে সঠিকভাবে বাঁধ নির্মাণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। মাওলা সুজন, বাংলা ভিশন, নোয়াখালী। অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো অ্যাবার্টি ইউনিভার্সিটি ওপেন ডে ও এজেন্ট অনবোর্ডিং প্রোগ্রাম ২০২৬। রাজধানীর হোটেল স্যারিনায় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক এবং শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্টরা অংশ নেন। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী ও সহযোগীদের সচেতন করার লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে স্বনামধন্য শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান
অ্যালবার্টাস এডুকেশন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশিপ সুবিধা এবং এজেন্ট পার্টনারশিপের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি আরও জোরদার করা এবং সরাসরি ফাইল সাবমিশন সুবিধা নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে এবার্টি ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় অঞ্চলের হেড অব মার্কেট অ্যান্ড এনরোলমেন্ট ডোনাল্ড রোজ এবং রিজিওনাল রিক্রুটমেন্ট ম্যানেজার রশ্মিতা আচার্য। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট সিস্টেম নিয়ে সরাসরি কথা বলেন। সফল এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও এডুকেশন পার্টনারদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-তে অত্যাধুনিক AI সুপার কম্পিউটিং ল্যাব 3 এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে AI সুপার কম্পিউটিং ল্যাবটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হাসানুল হাসান ও ইশতিয়াক আবেদিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ডক্টর কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এবং প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। অত্যাধুনিক এই ল্যাবে NVIDIA DGX স্পার্ক সিস্টেম স্থাপন হয়েছে, যা সর্বোচ্চ 1 পেটাফ্লক ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণের সক্ষম। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরে AI মডেল নিয়ে কাজ করার সুযোগ পাবেন, ফলে শিক্ষার্থীদের AI ইঞ্জিনিয়ারিংয়ের হাতে কলমে দক্ষতা অর্জন সহজ হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে সফরেইন AI উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি এবং বস্ত্রশিল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্পোর্টস ডিপ্লোম্যাসির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উইং খোলা হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ কুল BSJA মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান, স্পোর্টস কূটনীতি বিনিময়ের মাধ্যমে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ পুরোটাই বাফুফের এখতিয়ার বলে জানান আমিনুল। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে যে একটি দেশের সাথে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করা যায় এবং স্পোর্টস কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে যে আমরা আমাদের বাংলাদেশের যেই ক্ষেত্রে আমাদের স্পোর্টসের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যেই সহযোগিতাগুলো আমরা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, যেই দেশের থেকে আমাদের যে স্পোর্টসের যেই খাতগুলোর কোথায় যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্পোর্টসের একটি উইংস খোলা হয়েছে স্পোর্টস ডিপ্লোমেসির জন্য। কোচের যে বিষয়টা এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত। শেষ করব সংবাদ যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের নির্দেশ। 81% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 10 শিশুর। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের, সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টা। সংবিধান সংস্কারে এক বিন্দুও ছাড় দেবে না বিরোধী দল, জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির। আবারও সংগঠিত হওয়ার আহ্বান বক্তাদের। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে 30 দিনের আলটিমেটাম ইরানের। চুক্তি নয়তো যুদ্ধ, যে কোনো একটি বেছে নেয়ার হুমকি IRGC। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।